পিলখানা হত্যাকাণ্ড জাতীয় নিরাপত্তায় দুর্বলতার প্রকাশ, যা জাতির জীবনে গভীর ক্ষত। প্রধানমন্ত্রী বিডিআর বিদ্রোহে নতুন কমিশন নয়, আগের সুপারিশ মেনে চলবে সরকার। বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ জামায়াতের। চাঁদাবাজি বন্ধে সরকারকে সহযোগিতার আশ্বাস ডাক্তার শফিকের। অমর একুশে বইমেলা শুরু হচ্ছে কাল। মব করে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেবে না পুলিশ। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। পিলখানা হত্যাকাণ্ড জাতীয় জীবনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই হত্যাকাণ্ডে জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশিত হয়েছে। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করা হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ সেনা সদস্যদের স্মৃতি 25 ও 26 ফেব্রুয়ারিকে অম্লান করে রাখতে কাজ করবে বর্তমান সরকার। শহীদ সেনা দিবসে সেনানিবাসে মতবিনিময়ে তিনি কথা বলেন। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মর্মান্তিক হত্যাকাণ্ড জাতির ইতিহাসে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মতবিনিময় সভা। 2009 সালের শহীদদের মহান আত্মত্যাগ। শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবির কথা তুলে ধরেন। আমরা শহীদ মেজর সালে বলি, শহীদ এক্স, শহীদ ওয়াই বলি, নিজের পরিচয়ও দেই শহীদ মেজর সালের মিসেস বলি, বাট শহীদ হিসেবে গ্যাজেট আকারে ওনাদের নামটা এখনো আসেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করছি, এই 57 অফিসারের নাম যেন গ্যাজেট আকারে শহীদ হিসেবে গ্যাজেট আকারে বেরোনো হয়। যে 95% কাজ শেষ, কেবলমাত্র 5% এই রিপোর্টটা যেন, এই রিপোর্টের সকলকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। পিলখানার ট্র্যাজেডিকে রক্তাক্ত বেদনাবিধুর অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই ঘটনা জাতীয় জীবনে গভীর ক্ষত তৈরি করেছে। প্রকাশিত হয়েছে জাতীয় নিরাপত্তার দুর্বলতাও। তিনি বলেন, সরকার শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখতে চায়। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি এই নির্মম ঘটনা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার বেদনা সময় পেরিয়ে আজও বহমান। দীর্ঘ 17 বছর পরে শহীদদের স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণে আজ আমার কণ্ঠ কিছুটা স্বাভাবিকভাবে ভারী হয়ে উঠছে। তারেক রহমান বলেন, পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করার উপর গুরুত্ব আরোপ করে তারেক রহমান বলেন, জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে সরকার। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরো আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদেরকে বিচারের মুখোমুখি করার দাবি সংশ্লিষ্টদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদাবাজি বন্ধে সরকার উদ্যোগ নিলে অভিনন্দন জানাবে বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে দলটি, এমন কথা জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকা 15 আসনে কাউকে চাঁদা না দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, কেউ চাঁদা চাইলে দেবেন না। ইঞ্জিনিয়ারিং করে জাতীয় নির্বাচনে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, আগামী নির্বাচনে বিএনপি ভোটাধিকার হরণের পথ থেকে সরে আসলে সাধুবাদ জানানো হবে, না হলে প্রয়োজনে রক্ত দিয়ে হলেও জনগণের ভোট রক্ষা করবে জামায়াত। জাতীয় সংসদে দলের কথা নয়, জনগণের অধিকারের কথা তুলে ধরার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। এই পবিত্র রমজানের মাসে আমরা সরকারি দলের প্রতি আরেকটা আহ্বান জানাই, কমপক্ষে চাঁদাবাজিটা বন্ধ করে আরেকটা বড় অভিনন্দন জানাবো। কিন্তু যদি বন্ধ না করেন, আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। আমি আজকে ঘোষণা দিচ্ছি, এই 15 আসনে যারা চাঁদার জ্বালায় অতিষ্ঠ চাঁদা দিচ্ছেন,
তারা দিবেন না, এখন থেকে অস্বীকার করা শুরু করেন। কোনো জায়গায় বাধা দিলে আমাদেরকে ডাক দিবেন, আমরা এসে আপনাদের পাশে দাঁড়িয়ে যাব। আহসান এইচ মনসুরকে সরিয়ে মোহাম্মদ মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই আদেশ জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান একজন হিসাববিদ। তিনি পেশায় ব্যবসায়ী, হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশ বান্ধব কারখানা। মোস্তাকুর রহমান বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার 9 দিনের মাথায় আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে নতুন এই নিয়োগ দেওয়া হলো। বরিশালে আদালত কক্ষে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। লিংকনকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে আদালত বর্জনের ডাক দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। আবির আহমেদের রিপোর্ট। আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুরের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা এজলাসে ঢুকে হট্টগোল করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজন আইনজীবীকে আদালত কক্ষে প্রবেশ করে বেঞ্চ ভাঙচুরের চেষ্টা ও চিৎকার করতে দেখা যায়। একজন আইনজীবী বিচারকের সামনে গিয়ে আঙ্গুল তুলে উচ্চস্বরে কথা বলেন এবং তেড়ে যান। এরপর তারা এজলাস কক্ষ ত্যাগ করেন। সেই ঘটনায় আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার 12 জন আইনজীবীর নাম উল্লেখ করে 20 জনকে আসামি করে মামলা করেন। বুধবার দুপুরে যৌথ বাহিনীর একটি দল আদালত প্রাঙ্গণ থেকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। যেহেতু তাকে গ্রেফতার করেছে একটি সুনির্দিষ্ট মামলায়, আমরা জামিনের আবেদন করেছি। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আমরা এটা যখন দায়ের করেছি, দায়ের করার পরে আমরা শুনানি করার জন্য গিয়েছিলাম, কিন্তু উনি আমাদেরকে শোনেননি। উনি ওনার চেম্বারে বসে, খাসকামরায় বসে উনি বলেছেন যে আজকে শুনানি আর হবে না, 2 তারিখ জামিন শুনানি হবে। উনি আমাদেরকে দেখা করারও সুযোগ দেননি এবং উনি আদালতেও ওঠেননি। সাদিকুর রহমান লিংকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে বিএনপি সমর্থিত আইনজীবীরা। এ সময় তারা বরিশালে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেন। এদিকে বরিশাল আদালত কক্ষে ভাঙচুরের ঘটনায় সুপ্রিম কোর্টে মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীরা। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে এই প্রতিবাদ জানানো হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আংশিকভাবে বিতর্কমুক্ত বলা গেলেও সম্পূর্ণ প্রশ্নাতীত বলা কঠিন বলে মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সংস্থাটি বলছে, দীর্ঘ সময় পর তুলনামূলকভাবে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা গণতান্ত্রিক বৈধতা বাড়িয়েছে। তবে কিছু সীমাবদ্ধতা ও অনিয়মের অভিযোগ ছিল। সেসবের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পর্যবেক্ষক সংস্থা হিসেবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সুজনের এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়। নির্বাচন সম্পর্কে বদিউল আলম মজুমদারের সার্বিক মূল্যায়ন, এই নির্বাচনে জনগণ ভোট দিতে পেরেছে এবং নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে। সব দল নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে উল্লেখ করে তিনি জানান, যেসব অভিযোগ সামনে এসেছে নির্বাচন কমিশনের দায়িত্ব সেগুলো তদন্ত করা। অনেক প্রশ্ন আছে, কিন্তু সবচেয়ে বড় কথা মানুষ ভোট দিতে পেরেছে, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে এবং দলগুলো ফলাফল মেনে নিয়েছে। 48টা বিষয় যেগুলো নিয়ে গণভোট হয়েছে এগুলো জনগণ অনুমোদন করেছে গণভোটের মাধ্যমে। তো এই আমি মনে করি যে তাদের শপথ না নেওয়ার কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। আদালতে নিষেধাজ্ঞার কারণে অনুষ্ঠিত না হওয়া প্রাথমিক স্তরের 2025 সালের বৃত্তি পরীক্ষা কোরবানি ঈদের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা দাখিল ও ইবতেদায়ী পর্যায়ের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা জানান। এবছর এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে মোট
14,700 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 31,500 জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। আর কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য বিষয়টি আদালতে গড়ালে আদালত সেই পরীক্ষার উপর নিষেধাজ্ঞা দেয়। এই পরিপ্রেক্ষিতে মোট বৃত্তিপ্রাপ্তদের শতকরা 20% কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পাবে, আর বাকি 80% প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকার বিধান রেখে এই পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়। বৃত্তির হার যেটা রয়েছে, এককালীন ট্যালেন্ট পুল 225 টাকা এবং মাসিক 300 টাকা। আর দ্বিতীয়টি হচ্ছে সাধারণ, সেটি হলো এককালীন 225 এবং মাসিক 225 করে দেওয়া হবে। এখানে আমরা আগামী দিনে বৃত্তি বাড়ানোর চিন্তা করব আগামী বৎসরে, সেই ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে। আমাদের মোট বৃত্তি হলো 82,500। চলতি বছরের ফিতরার হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এবার জনপ্রতি সর্বোচ্চ 2,805 টাকা ও সর্বনিম্ন 110 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। জাতীয় সাদকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসলামী শরিয়াহ মতে আটা, জব, কিশমিশ, খেজুর ও পনির যে কোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যাবে। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 110 টাকা প্রদান করতে হবে। জব দিয়ে আদায় করলে এর বাজার মূল্য 595 টাকা, আর খেজুর দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2,475 টাকা প্রদান করা যাবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। দুপুরে খাতুনগঞ্জের বিভিন্ন আড়ত ও পাইকারি প্রতিষ্ঠান ঘুরে দেখেন সিটি মেয়র। এ সময় চাল, ডাল, চিনি, তেল, ছোলা, খেজুর সহ রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। একই সাথে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে বাজারের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। মেয়রের বাজার পরিদর্শনকালে ফুটপাতে যত্রতত্র মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী কয়েকজন দোকান মালিককে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নির্ধারিত নিয়ম অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করায় কয়েকটি প্রতিষ্ঠানকেও অর্থদণ্ড প্রদান করা হয়। যৌন হয়রানির দায়ে সাবেক পেসার ও কোচ মঞ্জুরুল ইসলামকে বিসিবি যে শাস্তি দিয়েছে তা যথেষ্ট কঠোর বলে মনে করেন নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা। মঞ্জুরুলের বিরুদ্ধে নারী ক্রিকেটার জাহানারার 4টি অভিযোগের মধ্যে 2টির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাদের সুপারিশ অনুযায়ী মঞ্জুরুলকে বাংলাদেশের মাটিতে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানায় ক্রিকেট বোর্ড। শাস্তি নিয়ে সমালোচনা থাকলেও বিসিবি সঠিক সিদ্ধান্তই নিয়েছে বলে মনে করেন রুবাবা দৌলা। জাহানারা যে কমপ্লেনগুলো ছিল, উনি আমাদেরকে কিছু রিটেন একটা দিয়েছিল, একটা লেটার, সেটার ভিত্তিতে আমরা সেগুলাকে আর কি ইনভেস্টিগেশন করেছি। আমরা পেয়েছি যে কিছু প্রাইম অফিস এভিডেন্সের বেসিসে আমরা সেই ডিসিশনটা নিয়েছি যে হ্যাঁ এটা এটার আন্ডারে পড়ে। অ্যান্ড অ্যাজ সাচ আমরা এখানে জানি যে আমরা ক্রিকেট যে অপারেশন আছে সেখান থেকে আমরা ওনাকে ব্যান করেছি। মামলা জটিলতা কাটিয়ে নিজেদের নিরপরাধ প্রমাণ করতে পারলে সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজার মাঠে ফেরা নিয়ে কোনো সমস্যা থাকবে না বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাদের কাছে দর্শকদের এখনও অনেক প্রত্যাশা আছে বলে মনে করেন তিনি। ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম তাদের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও সব খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।